নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। নতুন লিগের ভাবনায় ভারতীয় ফুটবল ফেডারেশন। এফএসডিএল এর সঙ্গে 15 বছরের চুক্তি শেষ হচ্ছে 2025-এর ডিসেম্বরে। নতুন চুক্তির জন্য 14% শেয়ার দেওয়ার কথা ফেডারেশনকে প্রস্তাব দিয়েছে এফএসডিএল। তারপরেই শোনা যাচ্ছে 9 মার্চ কলকাতায় ক্লোজ ডোর মিটিং করেন ফেডারেশন কর্তারা। সেখানে নতুন লিগের ভাবনা তাদের, যাতে 16 দলের একটা লিগের ভাবনা রয়েছে তাদের। আইএসএল এর 10 দলের সঙ্গে আই লিগের 6 দলকে নিয়ে পরিকল্পনা, যাতে আবার ক্লাবগুলোকে খেলার জন্য 4 কোটি টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। এখন কথা হলো, এই ধরনের ভাবনা কি আদেও ভারতীয় ফুটবলে বাস্তবে রূপ দেওয়া সম্ভব? এই নিয়ে কি বলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য? ক্লাব টাকা দিয়ে ফেডারেশনকে বাঁচিয়ে রাখবে, এই ধারণা মনে হয় ভ্রান্ত। ক্লাবগুলো প্রত্যেকে স্ট্রাগল করছে। আইএসএল এর ক্লাব হোক, আই লিগের ক্লাব হোক, প্রত্যেকেই লসে চলছে, হিউজ লস। সেই ইউনাইটেডও লসে চলছে, মোহনবাগানও লসে চলছে, কেউ লাভে তো চলছে না। সুতরাং এক্ষেত্রে তারা টাকা দিয়ে এভাবে ফান্ডিং করবে, এটা একটু মানে ভাবাটা দুঃস্বপ্নই বলা যায়। আমার ধারণা প্রতি বছর নতুন নতুন প্ল্যান আসছে, প্রতি বছর নতুন নতুন চিন্তা ভাবনা। এই বছরে রিলায়েন্সের এগ্রিমেন্ট শেষ হওয়ার ছিল, 1 বছর আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল এআইএফএফ তরফ থেকে, যে শেষ মুহূর্তে যেরকম সমস্যা যাতে না পড়তে হয়। কিন্তু কিছুই হচ্ছে না। বেসিক্যালি ভারতীয় ফুটবল যত দিন যাচ্ছে আরো খারাপের দিকেই যাচ্ছে, আরো কষ্টের মধ্যে, মানে অভাবের মধ্যে। একই টাকা পয়সার জোগাড় নেই, খেলার ফলোয়ার্স কমে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যত দিন যাচ্ছে মানে আমাদের সামনেও ছবিটা বিবর্ণ হয়ে যাচ্ছে। আমরা যারা ভারতীয় ফুটবলের সঙ্গে অল্প বিস্তর যুক্ত আছি, আমাদের কাছেও ছবিটা বিবর্ণ হয়ে যাচ্ছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ফুটবল এইসব বাধা বিঘ্ন কাটিয়ে উঠুক। ভারতবর্ষের সবই সম্ভব না বললে ভুল হবে, কিন্তু যতগুলো টিম দেখছি আমি আই লিগে আছে, সেখান থেকে 6টা টিম 4 কোটি বা 5 কোটি টাকা করে দেবে, এরকম 6টা টিম আই লিগে নেই। স্ক্যান রিপোর্ট এসে গেছে মানবীরের, সেই দেখে চনমনে মোহনবাগান শিবির। না, ভয়ের কোনো কারণ নেই, সেমিফাইনাল খেলতে পারবেন তিনি। চোট গুরুতর নয়, তাই সেমিফাইনাল অনুশীলনে ফিজিওর সঙ্গেই সময় কাটালেন তিনি। মনে করা হচ্ছে 2-1 দিনের মধ্যেই মাঠে নেমে যেতে পারবেন মানবীর। এদিকে জেমি ম্যাকলরেনের হালকা চোট থাকলেও সেটা একেবারেই চিন্তায় রাখছে না মলিনাকে, তাই সেমিফাইনালের আগে নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছেন মোহনবাগান কোচ। আবারও সংঘাত মোহনবাগান বনাম কেকেআরের। 3 এপ্রিল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে মোহনবাগান নকআউট 2-এর নর্থ ইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসির বিজয়ী দলের সঙ্গে। ওই দিনই কলকাতায় ম্যাচ আছে কেকেআরের। সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হবে তারা। মোহনবাগানের ম্যাচ যেমন কেকেআরের সমর্থকরা দেখে থাকেন, ঠিক একইভাবে কেকেআরের ম্যাচও দেখে থাকেন মোহনবাগান সমর্থকরা। এই কারণেই তো জাতীয় দলের কোচ বলেছিলেন, আইপিএলের আগে আইএসএল শেষ করা গেলে সংঘাত এড়ানো যায়। মেহতাব সিং কি আসছেন মোহনবাগানে? যখন এই নিয়ে সরগরম গোটা ময়দান, তখন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি বলছেন মোহনবাগান নাকি নিয়েই নিয়েছে মেহতাবকে। আসলে শুভাশিস বোস টানা অপরিহার্য বাগান লেফট ব্যাকে ঠিকই, কিন্তু তার একটা সাপোর্ট চাইছেন মলিনা। তাই মেহতাব সিং যে টার্গেট সুপার জায়েন্টের। কিন্তু প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় বলছেন ডান ডিল হয়ে গেছে মেহতাবের। জানি না, অ্যাকচুয়ালি তো তোমার এই মেহতাব বিদ্যার্থী সিং আছে না, বোম্বে যে রাইট ব্যাকটা, ওটা তো ভালো, ওটা ভালো খেলে, ওকে মনে হচ্ছে মোহনবাগান নেবে, তাই নিয়ে নিয়েছে মনে হয়, আমি যতটুকু জানি। সুভাশিস বোসের বয়স হলো, যাই হোক, ও প্রথম দিকে ভালো খেলছিল না, পরের দিকে তো একটা হাই লিগের মতো আইএসএল এর মতো জায়গায় ও তো 5-6টা গোলও করেছে না। এখন কি করবে অফিসিয়াল কি? শুক্রবার থেকেই মোহনবাগানের দায়িত্বভার চলে গেল নির্বাচনী বোর্ডের হাতে। 5 সদস্যের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে গেল। কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসবেন তারা, আর সামনেই সব দিক বিবেচনা করে মোহনবাগান নির্বাচনের চূড়ান্ত দিন ঠিক হয়ে যাবে। ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির চুক্তি রিনিউ হয়ে গেছে, মানে ইনভেস্টার হিসাবেই আরও 1 বছর থাকছে লাল হলুদের ইনভেস্টার। তবে এখন প্রশ্ন হচ্ছে, সাপোর্ট স্টাফে কি কোনো রদবদল করবে তারা? ইমামি আর ইস্টবেঙ্গলের চুক্তি রিনিউ হলেও এখনও কিন্তু কোচিং স্টাফেদের সঙ্গে নতুন করে কোনো চুক্তি হয়নি। ইস্টবেঙ্গলের আইএসএলের টানা ব্যর্থতায় আঙুল উঠেছে দল গঠনে কর্তা থেকে সিটিওর দিকে। শোনা যাচ্ছে সিটিওর ভূমিকা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় ইমামি কর্তারা, কিন্তু ইকুয়েশন যা বলছে তাকে ছেড়ে দেওয়া অতটাও সহজ নয়। তবে এবার দল গঠন কোচ অস্কার ব্রুজো নিজের হাতেই করবে। চুক্তি নবীকরণ হয়েছে, এখন দেখার কোন পথে হাঁটে ইমামি কর্তারা।
চুক্তি রিনিউ হতেই আবার ইনভেস্টরের সঙ্গে ঝামেলা শুরু ইস্টবেঙ্গল কর্তাদের। ঝামেলা থংবই সিংটোকে কোচ করা নিয়ে। আসলে কিছুদিন আগেই ইমামি কর্তারা থংবই সিংটোকে ইমামি ইস্টবেঙ্গল অ্যাপয়েন্ট করেছে, অথচ সেই সম্পর্কে কিছু জানেন না লাল হলুদ কর্তারা। কেন তাদের না জানিয়ে কোচ ঠিক করা হলো ইস্টবেঙ্গলে? শোনা যাচ্ছে এই নিয়েই বেজায় চটেছেন কর্তারা। যেটা জানা যাচ্ছে, এবার ফুটবলার রিক্রুটের দায়িত্ব লিড করবেন থংবই। সেই পরিকল্পনা নিয়ে তাকে সই করিয়েছেন ইমামি কর্তারা। কিন্তু লাল হলুদ কর্তারা বুঝতে পারছেন না কী কাজ করবেন থংবই। তাই আবারও নাকি ইনভেস্টরের সঙ্গে সংঘাতে ইস্টবেঙ্গল কর্তারা। নতুন দায়িত্বে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাত। ফিলিপিন্সের সহকারী কোচের দায়িত্ব পেলেন তিনি। চলতি মরশুমে খারাপ পারফরমেন্সের দায় নিয়ে ইস্টবেঙ্গল ছাড়তে হয়েছিল কুয়াদ্রাতকে। সেই কুয়াদ্রাতই এবার ফিলিপিন্স শিবিরে। আইএসএলে টানা ব্যর্থতা, এবারও আশা জাগিয়ে শেষ রক্ষা করতে পারেনি লাল হলুদ ব্রিগেড। দলের এমন পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে। তারও অভিযোগের তীর সেই কার্লোস কুয়াদ্রাতের দিকেই। সেই সঙ্গে ফুটবলারদের চোট আঘাত নিয়েও বেশ বিরক্ত তিনি। আইএসএল হাতছাড়া হয়ে গেছে, সামনে রয়েছে সুপার কাপ। তার মতে সেটাই এখন ইস্টবেঙ্গলের পাখির চোখ হওয়া উচিত। টিম এখন মোটামুটি কিছু বলা যাবে না, কারণ টিমটা আগেই তো যা করা কুয়াদ্রাত করে দিয়ে চলে গেছে। টিমটা প্রি সিজন ঠিক করে হয়নি, চোট আঘাত ইনজুরি, কোনো প্লেয়ার একটা ম্যাচ খেললে আবার কখন পাওয়া যাবে তাকে কোনো ঠিক নেই, ধারাবাহিকতার অভাব। সেখান থেকে মাঝপথে অস্কার ব্রুজন শেষ সময়টা এসে ধরেছে, আহামরি কিছু করতে সেই তখনও একই অবস্থা, যে ইনজুরি পেয়ে যাচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না ফুল ম্যাচে কিংবা নেক্সট ম্যাচের জন্য। অস্কার ব্রুজন এখন কিছু করার নেই, উপায় নেই, তাকে এই ভাঙা দল নিয়েই চালাতে হবে। বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে, এখনো হয়ে আছে। ভেবেছিলাম এবছরটা অন্তত ভালো টিম হয়েছে, মানে গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক ভালো টিম হয়েছিল, কিন্তু সেই রেজাল্টটা কিন্তু করতে পারলো না। আমি জানি না ডিউ টু প্লেয়ারদের ধারাবাহিকতা, প্লেয়ারদের পারফরমেন্স, তারপরে কোচের একটা সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা জগা খিচুড়ির মতন হয়ে গেছে। এখন তো কিছু করার নেই, এখন সামনে সুপার কাপ, একবার চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গল, আবার যদি চ্যাম্পিয়ন হতে পারে এই একটা লক্ষ্য নিয়ে মাঠে। কারণ আইএসএল এখন পাস্ট হয়ে গেছে, তারা এখন নেই। এখন এই সুপার কাপের জন্য মানে লক্ষ্য রাখতে হবে, পাখির চোখ কিন্তু ওখানে রাখতে হবে। করোনার সময় থেকে 4-এর পরিবর্তে সর্বোচ্চ 5 জন বদলি খেলোয়াড় মাঠে নামানোর নিয়ম চালু হয়। ফুটবলের আইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এই নিয়ম অনুমোদন করার পর 2021 সালে তা স্থায়ীভাবে কার্যকর করে ফিফা। কিন্তু কলম্বিয়ার বিপক্ষ ম্যাচে এদিন 7 বদলি নামিয়েছে ব্রাজিল, আর তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে কি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ফিফার নিয়ম ভেঙেছেন? উত্তর হচ্ছে না। ফিফার কনকাশন প্রোটোকলে বলা হয়েছে, কোনো দলের খেলোয়াড় মাথায় চোটাঘাতজনিত সমস্যা নিয়ে মাঠ ছাড়লে তার বিকল্প হিসেবে অতিরিক্ত পরিবর্তন করা যাবে। সেই নিয়ম মেনেই ব্রাজিল গোলকিপার আলিসনের পরিবর্তে নামে বেন্তো এবং শেষ দিকে ভিনির পরিবর্তে ওর্তেজ। 2026 বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আমেরিকা কোয়ালিফায়ারে কলম্বিয়াকে 2-1 গোলে হারালো ব্রাজিল। অতিরিক্ত সময়ের 9 মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের গোলে জয় পায় ব্রাজিল। তার আগে ম্যাচের ফলাফল ছিল 1-1। ব্রাজিলের প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন রাফিনহা। যোগ্যতা অর্জন পর্ব খেলে প্রথম দল হিসেবে 2026 ফুটবল বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেলল জাপান। বাহরেনকে 2-0 গোলে হারিয়ে যোগ্যতা অর্জন করল জাপান। যদিও অপর এক ম্যাচে অস্ট্রেলিয়া 5-1 গোলে হারানোয় ড্র করলেই মূল পর্বে চলে যেত জাপান। তবে ম্যাচে দাইচি কামাডা এবং টেকফুসা কুবো গোল করে দেশকে নিয়ে গেলেন 2026 বিশ্বকাপের মঞ্চে। যদিও আয়োজক দেশ হিসেবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেই, তারপরই এবার জাপান বিশ্বকাপে। আগের বিশ্বকাপেও নজর কেড়েছিল জাপান। প্রি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছিল তারা। গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল জার্মানি এবং স্পেনের মতো শক্তিশালী দেশকে। জাপানের দাপটে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। যদিও প্রি কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল জাপানকে, কিন্তু তাদের খেলা মন ভরিয়ে দিয়েছিল সকলের। ইউএফা নেশন লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে দুরন্ত জয় পেয়েছে ডেনমার্ক। ম্যাচের 78 মিনিটে ডেনিসদের জয় এনে দেয়া একমাত্র গোলটি করেছেন রাসমোস। 1-0 গোলের জয়ে এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনেই তারই ভঙ্গিতে গোলের সেলিব্রেশনও করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ স্ট্রাইকার। অন্যদিকে একই রাতে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এদিন ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন আন্তো বুদিমির এবং ইভান পেরিসিচ। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। শহর জুড়ে আইপিএল জ্বর, অপেক্ষার প্রহর গুনছে গোটা কলকাতা। আগামী শনিবার ইডেনের 22 গজে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআর বনাম আরসিবি। কিন্তু 48 ঘন্টা আগেই ইডেন গার্ডেন্সের গ্যালারিতে সমর্থকদের ভিড়। না, কেকেআরের প্রস্তুতি দেখার জন্য নয়, শহরে যে বিরাট কোহলি এসেছেন
ইডেনে এদিনই প্রথমবার অনুশীলনে নামলেন কিং কোহলি, আর ইডেনের গ্যালারি থেকে শুরু বিরাট ভক্তদের উচ্ছ্বাস। তিনি টিমবাস থেকে নেমে মাঠে যাওয়ার সময় বিরাট ভক্তদের উল্লাস ছিল দেখার মতো। গ্যালারি থেকে এদিনই বিরাট বিরাট আওয়াজ শুরু। বৃহস্পতিবারে ইডেন যেন রাসেলদের নয়, শুধুই বিরাটময়। विराट के लिए हम लोग आए हैं, खास करके विराट से मिलने के लिए आए हैं और ये बहुत बड़ा फैन है विराट कोहली का और ये कब से इधर में आया हुआ है और विराट से मिलने के लिए आया हुआ है। बस एक बार उसको एक ऑटोग्राफ मिल जाए, बस इसके लिए वो आया है। विराट कोहली को देखना भी बहुत बड़ा सपना है, उनके बहुत बड़े फैन है बहुत टाइम से, सब 16-17 साल से उनको देखते आ रहे हैं। অন্যদিকে ইডেনের গেটে এদিন নাইট শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নাইট মোবিল, সেই হলুদ ট্যাক্সি, যাতে করে ট্রফিও এবার এসেছে নাইট হোটেলে। একই সঙ্গে এদিনই কেকেআর বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ সরে গেল ইডেন গার্ডেন্স থেকে। রামনবমী উপলক্ষে আগেই যথাযথ নিরাপত্তা না দিতে পারার কথা জানানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে। শেষ পর্যন্ত কলকাতার বদলে সেই ম্যাচ হবে গুয়াহাটিতে। ইডেন গার্ডেন্সে তিনি পা রাখার পর থেকেই সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিরাটের প্রতিটা পদক্ষেপ দেখার জন্য গত বৃহস্পতিবার থেকে গ্যালারিতে দর্শকদের ভিড়। সেই বিরাট কোহলির সামনেই ইডেন গার্ডেন্সে নতুন মাইলস্টোনের হাতছানি। আর মাত্র 38 রান করতে পারলেই কেকেআরের বিরুদ্ধে 1000 রানের মালিক হবেন কিং কোহলি। ঐতিহ্যের ইডেনে বিরাটের ব্যাট থেকে এমন একটা মুহূর্তের সাক্ষী যে সমস্ত বিরাট ভক্তরাই হতে চাইবেন তা বলাই যায়। শুক্রবারও বিরাট কোহলির প্রস্তুতি দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন বহু সমর্থক। কারো আবদার অটোগ্রাফ, তো কারো সেলফি তোলা। মাঠে নেমেই বিরাট কোহলির সঙ্গী হঠাৎই ভরত অরুণ। দীর্ঘ সময় তারা একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছে। এতদিন পর ভরত অরুণের সঙ্গে দেখা হওয়ার পর হয়তো সেই সব গল্পই উঠে এলো বিরাট কোহলির মুখে। এরপর নেট সেশন শুরু। সতীর্থদের সঙ্গে বেশ খোশ মেজাজি পাওয়া গেল আরসিবি প্রাক্তন অধিনায়ককে। গ্যালারিতে এখন থেকে বিরাট বিরাট আওয়াজ উঠে গেছে। শনিবার 22 গজে বিরাট ম্যাজিক দেখার অপেক্ষাতেই সকলে। শনিবার ঘরের মাঠে প্রতিপক্ষ বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের সুরই শোনা গেল নাইট শিবিরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর গলা থেকে। কয়েকদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরমেন্স করেছেন তিনি। এবারও যে নাইট বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র এই মিস্ট্রি স্পিনার তা বলার অপেক্ষা রাখে না। বিরাটের খেলা সম্বন্ধে তিনি অবগত। তাকে রুখে দেওয়ার ছকও যে কষা হয়ে গিয়েছে তাও বেশ স্পষ্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার তারকাখচিত ব্যাটিং লাইন আপ, সেই সঙ্গে বোলিংয়েও রয়েছেন ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউডদের মতো নাম। এই কদিন বিরাটদের প্রস্তুতি দেখেছে নাইট শিবিরও, চলেছে হোমওয়ার্কও। রয়্যাল ব্যাটিং লাইন আপ ভাঙার জন্য কার্যত প্রস্তুত তারা। ইডেনের পিচ বরাবরই স্পিন সহায়ক হয়, তবে শোনা যাচ্ছে এবার নাকি হাই স্কোরিং উইকেটই পাচ্ছে দুই দল। দলে কয়েকটা বদল এলেও গতবারের চ্যাম্পিয়নশিপে বেশিরভাগ ক্রিকেটারদেরই ধরে রেখেছে নাইট রাইডার্স। সেটাই যে নাইট শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বরুণের কথাতেই তা স্পষ্ট। কয়েকদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরমেন্স করেছেন বিরাট কোহলি। এবার আইপিএলে নামছেন তিনি, কিন্তু তার আগেই বিরাট কোহলি স্পিন খেলা নিয়ে একটা চর্চা চলছে। সম্প্রতি ভালো পারফরমেন্স করলেও বিরাট কোহলি কিন্তু স্পিনের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়েছেন। স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থ হতেও দেখা গিয়েছে তাকে। আর সেই মুহূর্তেই বিরাট কোহলির সামনে এবার বরুণ। নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে খেলা, স্পিনারদের বিরুদ্ধে বেশ খানিকটা দুর্বল যখন বিরাট, সেই সময় বরুণকে সামলাতে হবে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে মিস্ট্রি স্পিনারের সামনে সকলেই অসহায় আত্মসমর্পণ করেছিল, তার উপর আবার ইডেন গার্ডেন্সের পিচ। এখন থেকেই বিরাট বনাম বরুণ চক্রবর্তী লড়াইয়ের উত্তাপ চড়তে শুরু করেছে। রোহিত শর্মাকে খোঁচা মোহাম্মদ সিরাজের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার পর গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের আগে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরাজ বলে দিলেন যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে বাদ দেওয়া হয়েছিল সেটা ঠিক নয়। রোহিত শর্মার ব্যাখ্যা ছিল নতুন বলে সিরাজের ধার কম, পুরনো বলেও বেশি কার্যকরী। সিরাজ কিন্তু সাংবাদিকদের জানিয়েছেন পুরনো এবং নতুন বলের দুরকম চেহারাতেই আমি কার্যকরী, আমার ইকোনমিক্স রেটও কম, আপনারা দেখে নিন তথ্য। জসপ্রীত বুমরাকে নিয়ে আইপিএলে অনিশ্চয়তা বাড়ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে তো তিনি থাকছেনই না, ভাবা হচ্ছিল পরের ম্যাচগুলোয় তাকে সুস্থ অবস্থায় পাওয়া যাবে, কিন্তু তাকে আবার এনসিএতে যেতে হয়েছে। ওখানেই বল করার সময় যন্ত্রণা হচ্ছিল, সেটা দেখেই আবার তাকে রিহ্যাবে ঢোকানো হলো আইপিএল শুরুর মাত্র 2 দিন আগে। কবে ফিরবেন কে জানে। আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। আপাতত 2.5 মাসের লম্বা ছুটি গৌতম গম্ভীরের। সেই সময়ই পরিবারের সঙ্গে ফ্রান্স সফরে ভারতীয় দলের প্রধান কোচ। আইপিএলের পরই ভারতীয় দলের সামনে ইংল্যান্ড সফর, তার আগে ফ্রান্স সফর দিয়েই হাওয়া বদল করে নিতে চাইছেন গম্ভীর। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির 131 বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন ক্রিস্টি কভেন্ট্রি। বৃহস্পতিবার আইওসির নির্বাচনে ব্যালট ভোটে হেরে যান সেবাস্তিয়ান কো। কভেন্ট্রির বয়স 41।
2004 অ্যাথেন্স অলিম্পিক্সের সাঁতারে 3টি সোনা ছিল তার, ডাকা হতো জিম্বাবুয়ের গোল্ডেন গার্ল বলে। 4 বছর পর 2008 বেজিং অলিম্পিক্সেও ক্রিস্টির 4টি সোনা ছিল। 2018 জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। আইওসির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কমেন্টে জানিয়েছেন, বিশ্বজুড়ে মহিলা অ্যাথলিটদের সম্মান ও সুরক্ষা বজায় রাখা তার অন্যতম কাজ হবে। 5 বছর আগে নিজের তৈরি করা সংস্থার কাজেই খুশি নন নোভাক জোকোভিচ। মায়ামি ওপেনে নামার আগে সাংবাদিক বৈঠকে তার খোলাখুলি মন্তব্য, আমার নিজেরই আর কোনো নিয়ন্ত্রণ নেই সংস্থার ওপর। গত 5 বছরে অনেক বড় হয়ে গিয়েছে পিটিপিএ, 30 জনেরও বেশি লোক কাজ করে এখানে। এটিপির বিরুদ্ধে পিটিপিএর মামলা করা নিয়েও দ্বিধাগ্রস্ত জোকোভিচ। বলেছেন, যা যা বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে তার মধ্যে অনেকগুলোর সঙ্গে আমি একমত, কিন্তু সব অভিযোগ নিয়ে নয়, কিছু ভুল শব্দও প্রয়োগ করা হয়েছে। ধুঁকছে কমনওয়েলথ গেমস, ত্রাতার ভূমিকায় ভারত। বিপুল খরচের জন্য 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার আলবার্টা। তাহলে কমনওয়েলথ কি আসতে পারে ভারতে? আসলে শোনা যাচ্ছে কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিয়েছে ক্রীড়া মন্ত্রক। বিপুল খরচের জন্য 2026 সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। যদিও পরে আয়োজন করতে রাজি হলেও প্রতিযোগিতায় কাটছাঁট করেছে গ্লাসগো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ওই প্রতিযোগিতায় হবেই না। একই পরিস্থিতি 2030 কমনওয়েলথ গেমসের। সেই কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চেয়ে দরপত্র জমা দিয়েছে ভারত। ওই মেগা টুর্নামেন্ট হবে আহমেদাবাদে। আসলে 2036 অলিম্পিক্সের জন্য বিড করতে চায় ভারত। তারই প্রস্তুতি হিসেবে কমনওয়েলথ করার পরিকল্পনা ভারতের। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। কোচ হিসাবে আমি একটাই কথা বলতে পারি, 2024 সালটা হার্দিকের জন্য খুব কঠিন সময় গেছিল। ঘরের মাঠে সমস্ত দর্শক যখন তোমায় ব্যঙ্গ করছে, সেখানে খেলাটা অত্যন্ত কঠিন। তার জন্য একেবারেই সেটা প্রত্যাশিত নয়। গত বছরে বিশ্বের সেরা 10 পেস বোলারদের মধ্যে পুরনো বলে আমি সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলাম। আমার ইকোনমি রেটও অনেক কম ছিল। সেই সংখ্যাগুলোই যথেষ্ট। নতুন বল এবং পুরনো বল উভয়ই আমি ভালো পারফরমেন্স করেছিলাম। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।